হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের নিউট্রিশন সাবজেক্টের প্রথম যে ইউনিটটা রয়েছে, সেই প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত প্রক্রিয়া, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন উত্তর সিরিজ আজকে নিয়ে এসেছি। তোমাদের যেহেতু থার্ড সেমিস্টার এমসিকিউ বেস্ট প্রশ্ন হবে, তো সেই ধরনেরই এমসিকিউ আজকের এই ভিডিওতে আছে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। আর তোমাদের যেহেতু থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার দুটো বাইরের সেন্টারে পরীক্ষা হবে, তোমরা কিন্তু এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করো। 11 মোটামুটি করে সবাই পরীক্ষা দিয়েছো, কিন্তু 12-এ সেই ভুলটা করো না। প্রথম থেকেই কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো চলো দেখা যাক আজকের এই ভিডিওতে কী কী প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নগুলো আমরা সমাধানও করব। আমি শুধু উত্তর বলবো না, তার সাথে ছোটো ছোটো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো, যেগুলো কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, উৎসেচক নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? উৎসেচক নামকরণ অর্থাৎ এনজাইম নামকরণ করেছিলেন বিজ্ঞানী উইলহেম কুন। অপশান খ হয়ে যাবে সঠিক আনসার। 1878 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী উইলহেম কুন উৎসেচক নামকরণটি করেছিলেন। এরপরে রয়েছে দেখো, উৎসেচকগুলি সাধারণত কোন গোষ্ঠীর অধীনে? উৎসেচক সাধারণত প্রোটিনধর্মী হয়। অপশান গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে কোন উৎসেচক? সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে টাইলিন, যেটা আমাদের লালারসে পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো, উৎসেচকের পরম তাপমাত্রা কোনটা? উৎসেচকের পরম তাপমাত্রা মানে যে তাপমাত্রাতে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয়, তো সেটাকে বলা হয় পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। তো এই অপটিমাম টেম্পারেচার যেটা হচ্ছে গিয়ে সবথেকে ভালো তাপমাত্রা, উৎসেচকের পরম তাপমাত্রা, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে দেখো, উৎসেচকের Q10-এর মানের অর্থ প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হার বৃদ্ধি পায় কত হয়ে যাবে? দ্বিগুণ। Q10-এর মানের অর্থই যখন প্রতি 10 ডিগ্রি করে উষ্ণতা বৃদ্ধি পাবে, সেই 10 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎসেচকের ক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। এখানে Q10-এর একটা সমীকরণ থাকে, যে সমীকরণটা ভালো করে মনে রাখবে। Q10 ইকুয়ালস টু T যুক্ত 10 ডিগ্রি টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা তাপমাত্রায় বিক্রিয়ার হার, আর একটা T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার। এইটাকে দিয়ে T যুক্ত 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে বিক্রিয়ার হার, আর তাকে যদি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হারকে দিয়ে ভাগ করা হয়, যে মানটা পাওয়া যায় সেটাকে Q10 বলা হয়। নেক্সট রয়েছে দেখো, টাইলিন উৎসেচকের পিএইচের মান। টাইলিন উৎসেচকের পিএইচের মান হয়ে যাবে 6.5 থেকে 7.5। নেক্সট রয়েছে ট্রিপসিন উৎসেচকের পরম পিএইচের মান। ট্রিপসিন উৎসেচক একটু ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে, সেজন্য 8.3 হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, সাবস্ট্রেটের ঘনত্ব যদি বেশি হয়ে যায়, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু তারপরে আর উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পাবে না। এই ঘটনাকে কি বলা হয়? স্যাচুরেশন পয়েন্ট। মানে যে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে উৎসেচকের ক্রিয়ার হার সর্বাধিক, সেটাকে কি বলা হয়? স্যাচুরেশন পয়েন্ট বলা হয়। নেক্সট হচ্ছে সক্রিয়তম জৈব উৎসেচক কোনটা? এটা হবে কার্বনিক অ্যানহাইড্রেজ। অপশান গ হয়ে যাবে সঠিক আনসার। উৎসেচকের তালাচাবি মতবাদের প্রবক্তা। উৎসেচকের তালাচাবি মতবাদ, বা যেটাকে বলা হয় লক অ্যান্ড কি মতবাদ, এই লক অ্যান্ড কি মতবাদ এটা প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী এমিল ফিশার 1894 খ্রিস্টাব্দে। তিনি এখানে কি বলেছিলেন, যে একটা নির্দিষ্ট চাবি যেমন একটা নির্দিষ্ট তালার স্থানে আটকায়, তেমনি একটা নির্দিষ্ট সাবস্ট্রেট একটা নির্দিষ্ট উৎসেচকের সঙ্গে যৌগ গঠন করে, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। তিনি এই মতবাদটাকেই তালাচাবি মতবাদ দিয়েছিলেন। এরপরে রয়েছে দেখো, উৎসেচকের প্রণোদিত যোগ্য মতবাদ। এই প্রণোদিত যোগ্য মতবাদ এটাকে ইংলিশে বলা হয় ইনডিউসড ফিট থিওরি। উৎসেচকের প্রণোদিত যোগ্য মতবাদের প্রবক্তা বিজ্ঞানী ড্যানিয়েল কোশল্যান্ড 1958 খ্রিস্টাব্দে এই উৎসেচকের প্রণোদিত যোগ্য মতবাদটা বলেছিলেন। তো এখানে কি বলা হয়, যে উৎসেচকের দুটো সক্রিয় স্থান থাকে, সক্রিয় স্থানে দুটো অংশ থাকে। একটা বাস্ট্রেটিং গ্রুপ থাকে, যেখানে সাবস্ট্রেটকে ধরে রেখে উৎসেচক সাবস্ট্রেট মানে ইএস কমপ্লেক্স গঠন করে, আর একটা ক্যাটালাইটিক গ্রুপ থাকে, যেখানে সাবস্ট্রেটের বন্ধনগুলোকে ভেঙে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সাহায্য করে। তো এই দুটো গ্রুপ থাকে বলা হয়েছিল, এটা বলেছিলেন বিজ্ঞানী ড্যানিয়েল কোশল্যান্ড। নেক্সট রয়েছে দেখো, উৎসেচকের অনুঘটন ক্রিয়ার হার বৃদ্ধি করে ইনডিউসার সবসময় উৎসেচকের ক্রিয়ার হারকে বৃদ্ধি করবে, আর উৎসেচকের ক্রিয়ার হারকে প্রতিহত করবে ইনহিবিটার। নেক্সট রয়েছে দেখো,
এনজাইমের সহায়ক অণুগুলোকে কি বলা হয়? এনজাইমের সহায়ক অণুগুলোকে কোফ্যাক্টর বলা, অপশন খ। নেক্সট হচ্ছে ট্যালিন উৎসেচকটি পাওয়া যায়, ট্যালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? লালা রসে, অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে দেখো পেপসিনোজেনের প্রো এনজাইম, মানে যে বস্তুটা বা যে জিনিসটা থেকে পেপসিন উৎসেচকটা সংশ্লেষিত হয় তাকেই বলা হয় প্রো এনজাইম, মানে এনজাইমের পূর্ব অবস্থা, সেটা হয়ে যাবে কি পেপসিনোজেন। আর ট্রিপসিনের প্রো এনজাইম ট্রিপসিনোজেন। এরপরে রয়েছে দেখো কোএনজাইম এবং অ্যাপো এনজাইম যুক্ত হয়ে কী তৈরি করে? এটা হলো এনজাইম তৈরি করে, অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো উৎসেচকের মাইকেলিস মেন্টেন সমীকরণটি হলো, উৎসেচকের মাইকেলিস মেন্টেন সমীকরণ, এখানে যে সমীকরণগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা হয়ে যাবে অপশান ডি এরটা, অর্থাৎ এখানে V0 সমান ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেটের ঘনত্ব ডিভাইডেড বাই কেএম যুক্ত সাবস্ট্রেটের ঘনত্ব। এখানে V0 মানে বিক্রিয়ার গতিবেগ, ভি ম্যাক্স মানে বিক্রিয়ার সর্বোচ্চ গতিবেগ, আর মাইকেলিস কেএমটা হলো মাইকেলিস ধ্রুবক, আর এস সাবস্ট্রেটের ঘনত্ব। তো এখানে যদি আমরা এটাকে প্লটের সাহায্যে দেখি, এদিকে থাকে তোমার সাবস্ট্রেটের ঘনত্ব, এস সাবস্ট্রেটের ঘনত্ব থাকে, আর এদিকটাতে থাকে তোমাদের যেটা বিক্রিয়ার গতিবেগ ভি। আর এখানে কি হয়, প্রথম দিকে যখন বাড়তে থাকে, একটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পয়েন্টে যায় যেটাকে ভি ম্যাক্স বলা হয়। এই ভি ম্যাক্সের পর গতিবেগটা আর বাড়তে থাকে না, এখানে ভি ম্যাক্স নয়, এটা ভি ম্যাক্স বাই টু, ভি ম্যাক্স বাই টু মানে সর্বোচ্চ গতিবেগের অর্ধেক। এই অর্ধেক যাওয়ার পরে বিক্রিয়ার গতিবেগটা ধীরে ধীরে কনস্ট্যান্ট হতে থাকে, যেখানে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যায় সেটাকে বলা হয় ভি ম্যাক্স। এরকম ধরনের একটা লেখচিত্র তোমাদের দেখতে পাওয়া যায়। আর এই যে ভি ম্যাক্স টু থেকে সাবস্ট্রেটের ঘনত্ব, এই মানটাকে বলা হয় কেএম। আর কেএমকে এখানে ধরা হয় মাইকেলিস মেন্টেন ধ্রুবক। কেএম হলো মাইকেলিস মেন্টেন ধ্রুবক, যার একক মোল পার লিটার। এই কেএম এর একক কি বললাম? মোল পার লিটার, মোল পার লিটার। অনেক ছোট ছোট ইনফরমেশন বলছি, মনে রাখবে। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, কেএম এর মান যত বাড়তে থাকে উৎসেচকের প্রতি সাবস্ট্রেটের প্রতি উৎসেচকের আসক্তি তত কমতে থাকে। আর কেএম এর মান যখন কম থাকে তখন সাবস্ট্রেটের প্রতি উৎসেচকের আসক্তি কিন্তু সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়, মানে কেএম এর মানের সাথে সাবস্ট্রেটের সাথে উৎসেচকের আসক্তিটা সমানুপাতিক হয়। অর্থাৎ যখন কেএমের ব্যস্তানুপাতিক হয়, যখন কেএমের মানটা কম থাকে তখন সাবস্ট্রেটের প্রতি উৎসেচকের আসক্তিটা বাড়ে, আর যখন মানটা বেশি থাকে কেএমের তখন সাবস্ট্রেটের প্রতি উৎসেচকের আসক্তি কমে যায়। তো এই কারণে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপরে রয়েছে দেখো উৎসেচকের ক্রিয়া স্থায়ীভাবে প্রতিহত হওয়ার ঘটনাকে কি বলা হয়? উৎসেচকের ক্রিয়া যদি স্থায়ীভাবে বাধাপ্রাপ্ত হয় সেটাকে বলা হয় অপরিবর্তনশীল এনজাইম ইনহিবিশন। যেমন ধরো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে ট্রান্সপেপটাইডেজ থাকে, এটা অপরিবর্তনশীল এনজাইম ইনহিবিটর। এর অপরিবর্তনশীল এনজাইম ইনহিবিটর হলো পেনিসিলিন। নেক্সট পরিবর্তনশীল এনজাইম ইনহিবিশন মানে কিছু সময়ের জন্য উৎসেচকের কাজটা বন্ধ থাকে, পরবর্তীকালে আবার বিক্রিয়াটা কন্টিনিউ চলতে থাকে, এটাকে পরিবর্তনশীল এনজাইম ইনহিবিশন বলা হয়। তো পরিবর্তনশীল এনজাইম ইনহিবিশনে এখানে দুটো ভাগ রয়েছে, একটা প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ ইনহিবিশন, আর একটা অপ্রতিযোগিতামূলক বা নন কম্পিটিটিভ এনজাইম ইনহিবিশন। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি অ্যাপো এনজাইম? অ্যাপো এনজাইম এর মধ্যে যেটা হয়ে যাবে সেটা হলো ট্রান্সফারেজ, মানে একটা উৎসেচকের প্রোটিন পার্ট থাকে, অপ্রোটিন পার্ট থাকে, তার মধ্যে পুরো প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম। আর এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি এনজাইমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ধনী মানে শক্তভাবে দৃঢ় বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে? সেটা হয়ে যাবে প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপগুলো উৎসেচকের সাথে সক্রিয়ভাবে বা একটা কোভ্যালেন্ট বন্ধনী দৃঢ় বন্ধনী দিয়ে যুক্ত থাকে। এই প্রোস্থেটিক গ্রুপটা প্রোটিনধর্মী যে অ্যাপো এনজাইম থাকে তার কাজে সহায়তা করে। প্রোস্থেটিক গ্রুপের উদাহরণ কি হবে? যেমন এফএডি, তারপরে এফএমএন, এই ধরনের যে পদার্থগুলো রয়েছে, এফএডি ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, এফএমএন ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, বায়োটিন, এইগুলো সব প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। নেক্সট রয়েছে দেখো টিপিপি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে বিক্রিয়া কী রূপে কাজ করে? আচ্ছা, টিপিপি থায়ামিন পাইরোফসফেট, থায়ামিন পাইরোফসফেট, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কী রূপে কাজ করে?
কো এনজাইম রূপে কাজ করে, কো এনজাইম। তো কো এনজাইম কাকে বলা হয়? জৈব কোফ্যাক্টর যদি এনজাইমের সঙ্গে শিথিলভাবে, মানে কোনো দৃঢ় বন্ধনী নয়, এমনি কোনো শিথিলভাবে বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে, তাকে কো এনজাইম বা সহ উৎসেচক বলা হয়। নেক্সট রয়েছে দেখো, প্রথম অ্যালোস্টেরিক এনজাইমের নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জ্যাকব ও মোনড। এখানে তোমাদেরকে জানতে হবে যে অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলা হয়। উৎসেচকের দুটো ক্রিয়াকেন্দ্র থাকে, একটা সক্রিয় ক্রিয়াকেন্দ্র, আরেকটা থাকে অ্যালোস্টেরিক সাইট। যখন কোনো বস্তু সক্রিয় ক্রিয়াকেন্দ্র বা অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য কোনো একাধিক গ্রাহক স্থানে যুক্ত হয়, তাকে অ্যালোস্টেরিক এনজাইম বলা হয়। নেক্সট হচ্ছে দেখো, পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কোনটা? পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে এন্টারোকাইনেজ, অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিক কি? গ্যাস্ট্রিক হলো এক ধরনের লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক মানে যেটাকে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক বলা হয়, যেটা ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। ফ্যাটের সরলতম রূপ কি? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। যে উৎসেচক ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে তাকে লাইপোলাইটিক এনজাইম বলা হয়। অ্যামাইলোলাইটিক এনজাইম যে সমস্ত এনজাইম শর্করাকে ভেঙে মনোস্যাকারাইডে পরিণত করে তাকে অ্যামাইলোলাইটিক এনজাইম বলা হয়, যেমন টাইলিন বা স্যালিভারি অ্যামাইলেজ, তারপরে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই ধরনের প্রোটিওলাইটিক, যারা প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে তাদেরকে প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়, যেমন ট্রিপসিন, পেপসিন, এইগুলো। নেক্সট রয়েছে দেখো, সেদ্ধ শ্বেতসারের ওপর কোন উৎসেচক কাজ করে? সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে টাইলিন, অপশান ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, ইসি নাম্বার বলতে কি বোঝায়? ইসি নাম্বার বলতে এখানে বোঝায়, তোমাদের যেগুলো এখানে রয়েছে তার মধ্যে যেটা হবে সেটা হলো এনজাইম কমিশন নাম্বার। ইসি নাম্বার মানে এনজাইম কমিশন নাম্বার। তো এখানের মধ্যে তাহলে অপশান ক হয়ে যাবে সঠিক আনসার। এনজাইম কমিশন নাম্বার মানে এনজাইম কমিশন থেকে প্রত্যেকটা এনজাইম বা উৎসেচকের জন্য একটা 4 ডিজিট করে কোড নির্দিষ্ট করা থাকে, আর যার মাধ্যমে বোঝা যায় ওই এনজাইমটা কী ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ায় কাজ করবে। সেই 4 ধরনের কোডটাকেই বলা হয়, 4 সংখ্যার যে কোড সেটাকেই বলা হয় ইসি নাম্বার বা এনজাইম কমিশন। তাহলে বুঝতে পারছো, একটা উৎসেচক এনজাইম কমিশন থেকে প্রত্যেকটা এনজাইমের জন্য একটা নির্দিষ্ট 4 ধরনের ডিজিট বা কোড এইভাবে দেওয়া থাকে, আর যে কোডগুলো দেখে বোঝা যাবে যে ওই নির্দিষ্ট উৎসেচকটা কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা বোঝা যায় এই কোড দেখে। এই কোডটাকেই বলা হয় এনজাইম কমিশন নাম্বার। নেক্সট রয়েছে দেখো, গ্লুকোজ 6-ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত করে কোনটা? ফসফোগ্লুকো আইসোমারেজ। গ্লুকোজ 6-ফসফেট আর ফ্রুক্টোজ 6-ফসফেট একে অপরের আইসোমার, তো সে কারণে এখানে যে উৎসেচকটা কাজে লাগছে সেটা হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। এরপরে রয়েছে দেখো, পরিপাকের পর মনোস্যাকারাইড কোন প্রক্রিয়া আমাদের দেহে রক্তে প্রবেশ করে? অবশ্যই হয়ে যাবে ব্যাপন প্রক্রিয়ায়। নেক্সট রয়েছে, সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, অপশান খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, ব্যাপন একটি ড্যাশ পদ্ধতি। ব্যাপন একটি, এখানের মধ্যে হয়ে যাবে নিষ্ক্রিয় পদ্ধতি। ব্যাপন একটি নিষ্ক্রিয় পদ্ধতি যেখানে কি হয় হচ্ছে কি, অণু বা আয়নগুলো বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে, কোনো ফোর্স ছাড়াই, কোনো শক্তি ছাড়াই, সেই কারণে এটাকে ব্যাপনকে কি বলা হয়? নিষ্ক্রিয় পদ্ধতি। নেক্সট রয়েছে, শোষণের প্রধান স্থান। শোষণ কোথায় প্রধানত হয়? এটা হয় ক্ষুদ্রান্তে। নেক্সট রয়েছে দেখো, ব্যাপন সম্পর্কিত গ্রাহামের যে সূত্র, ব্যাপন সম্পর্কিত গ্রাহামের সূত্র এখানে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ব্যাপনের 1/, ঘনত্বের বর্গমূল, যেটা সমান, এটা সমানুপাতিক রয়েছে ব্যাপনের হার, অর্থাৎ ব্যাপনের হার যত বৃদ্ধি পাবে তত এর কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। নেক্সট রয়েছে দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হারের কিরূপ পরিবর্তন ঘটে? তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হারও বৃদ্ধি পায়। নেক্সট রয়েছে দেখো, গ্লুকোজের সক্রিয় পরিবহনে সাহায্য করে, গ্লুকোজকে সক্রিয় পরিবহন করতে সাহায্য করে, অপশান ক। নেক্সট রয়েছে, নিষ্ক্রিয় পরিবহনের অন্তর্ভুক্ত প্রক্রিয়াগুলো কোনটা? নিষ্ক্রিয় পরিবহনের অন্তর্ভুক্ত প্রক্রিয়া সবগুলো এখানে, ব্যাপন, অভিস্রবণ, নিষ্ক্রিয় পরিবহন। নেক্সট রয়েছে, অভিস্রবণ চাপ নিচের কোন বিষয়ের উপর নির্ভরশীল? অভিস্রবণ চাপও সবগুলো বিষয়ের উপর নির্ভরশীল, দ্রবণের প্রকৃতি, দ্রবণের গাঢ়তা, উষ্ণতা, সবগুলো। নর্মাল স্যালাইন নাম কি নামে পরিচিত? নর্মাল স্যালাইন 0.9% NaCl জলীয় দ্রবণ নামে পরিচিত। নেক্সট রয়েছে দেখো, সক্রিয় উৎসেচকের সক্রিয় স্থানে ড্যাশ ও ড্যাশ গ্রুপ থাকে। উৎসেচকের সক্রিয় স্থানে ব্রাস্টেটিসিং ও ক্যাটালাইটিক গ্রুপ থাকে। নেক্সট রয়েছে দেখো, কোনো একটি দ্রবণের তুলনায় অন্য একটি দ্রবণের অভিস্রবণ চাপ বেশি হলে তাকে কি বলা হয়? অতিসারক দ্রবণ বলা হয়।
যখন কোনো একটা দ্রবণের তুলনায় অন্য একটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয় তখন তাকে বলা হয় সমসারক দ্রবণ। আর যদি কোনো একটি দ্রবণের তুলনায় অন্য একটা দ্রবণের অভিস্রবণ চাপ কম হয় তখন তাকে বলা হয় লঘুসারক দ্রবণ, আর বেশি হলে তাকে বলা হয় অতিসারক দ্রবণ। নেক্সট রয়েছে দেখো একটা স্তম্ভ মেলানো, তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে। তো এখানে প্রথমে রবারের পর্দা, যেটা একটা অভেদ্য পর্দা। নেক্সট হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীরটা হয়ে যাবে একটা দেখো এখানে প্রবেধক ভেদ্য পর্দা হয়ে যাবে। মাছের পটকা হয়ে যাবে অর্ধভেদ্য পর্দা, যেটা মানে অর্ধেক কোনো জিনিসকে প্রবেশ করতে দেয়, সব জিনিসকে প্রবেশ করতে দেয় না। অভেদ্য মানে যে পর্দা দিয়ে কোনো কিছুই প্রবেশ করতে পারে না, আর ভেদ্য পর্দা মানে যার মধ্যে দিয়ে সব কিছু প্রবেশ করতে পারে। আর কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা, যেটা বেছে বেছে কোনো বস্তুকে প্রবেশ করতে দেয়। তাহলে দেখে নাও এই অপশানটা কোথায় রয়েছে, A4 আর B1 C2 আর যেটা রয়েছে C2 আর ডি রয়েছে 3। তো এখানে রয়েছে দেখো তাহলে অপশান বি এরটা সঠিক আনসার রয়েছে। নেক্সট রয়েছে দেখো বিবৃতির কোশ্চেন দেওয়া রয়েছে তোমাদের। এনজাইম হলো জৈব অনুঘটক, এনজাইম কম পেয়েছে কাজ করে, এনজাইম যে কোনো উত্তাপে কাজ করতে পারে, এনজাইম নির্দিষ্ট বিক্রিয়কের উপর কাজ করে। এখানের মধ্যে বিবৃতি 1 আর 4টা ঠিক রয়েছে, বাকিগুলো ভুল। এনজাইম কম পেয়েছে কাজ করে না, এনজাইম যে কোনো পেয়েছে কাজ করতে পারে, আম্লিক পেয়েছেও কাজ করতে পারে, বেসিক পেয়েছেও কাজ করতে পারে। আর এনজাইম যে কোনো উত্তাপে কাজ করতে পারে না, খুব বেশি উষ্ণতা হলে এনজাইম কাজ করতে পারে না, রুম টেম্পারেচারে এনজাইম ভালো কাজ করে। তো এখানে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। বিবৃতি 1 আর 4 সঠিক, আর বিবৃতি 2 আর 3 ভুল। নেক্সট রয়েছে দেখো একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা উৎসেচকের সঠিক কার্যপদ্ধতি। এখানে দেখো সাবস্ট্রেট থেকে এনজাইমের অনুঘটন কেন্দ্রে প্রবেশ, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন, সেখান থেকে বিক্রিয়ত পদার্থ বা প্রোডাক্ট উৎপাদন, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো উৎসেচকের পরম পেজ তাদের ক্রমানুসারে সাজা, উৎসেচকের পরম পেজ এখানে যেটা হয়ে যাবে অপশান সি, এটা হয়ে যাবে ট্রিপসিন, ট্যালিন, রিয়েজ আর ট্রিপসিন। নেক্সট রয়েছে দেখো বিবৃতি দুটো দেওয়া রয়েছে, এটা আজকের যে সেটটা লাস্ট প্রশ্ন দেখো, দুটো বিবৃতি দেওয়া রয়েছে। উৎসেচক প্রোটিন ধর্মী হওয়ার জন্য এর কোলয়েডীয় ধর্ম দেখা যায়, আর উৎসেচকের অর্ধভেদ্য পর্দায় ভেদ করতে পারে না। এটা কিন্তু একে অপরের সাথে নির্ভরশীল নয়, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের বিভিন্ন টাইপসের 45খানা প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম সমস্ত উত্তর সহ। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আবারও বলছি তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। তোমরা তাহলে সাথে থেকো, পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।